মতো সর্দি বারবার ঝরছে, সর্দিতে রুমাল ভিজে যাচ্ছে, সর্দিতে রুমাল ভিজে যাচ্ছে, জলের মতো প্রচুর সর্দি বার হচ্ছে, হাঁচি হচ্ছে। এইগুলোর সঙ্গে কপালে মৃদুমন্দ যন্ত্রণাও আছে। কিছু ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছা করছে না, কথা বলতেও ভালো লাগছে না, মনের মধ্যে বিরক্ত লাগছে, কাজ করতে ভালো লাগছে না, মন চাচ্ছে না, কিন্তু তবুও কাজ করতে হচ্ছে। কাজ পুরোপুরি বন্ধ করে দেয়নি, কাজ পুরোপুরি বন্ধ করে দেয়নি, তাকে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, ওই কষ্ট নিয়েই তাকে কাজ করতে হচ্ছে। ধীরে 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 গায়ের জোরে কাজ করছে। রোগী বলবে এরকম যে আমার কাজ করতে ভালো লাগছে না, মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি, কিন্তু কি করব, তাও আস্তে আস্তে কাজ করছি, ধীরে ধীরে কাজ করছি, একটু একটু করে কাজ করছি, বিশ্রাম নিচ্ছি, আবার একটু একটু করে কাজ করছি। বিরক্ত লাগছে, ভালো লাগছে না, কিন্তু তবু কাজ করতে হচ্ছে, কি করব। বিরক্ত কাউকে দেখাচ্ছেন? না, বিরক্ত কাউকে দেখায় না। বিরক্ত আর কাউকে দেখাবো? বিরক্ত কাউকে দেখায় না। এরকম পেশেন্ট পাওয়া যায় কিনা, এসে বলে কিনা? সর্দির এই পর্যায়গুলো মোটামুটি আমাদের আর পেশেন্ট ফেল হবে না, দেখবেন। এই মেডিসিনটা শক্ত আছে, মেডিসিনটা হলো চায়না। মেডিসিনটা হলো চায়না। চায়না সর্দি ঠান্ডা লাগার সাথে নাক বন্ধ হওয়া, কপালে যন্ত্রণা, মৃদুমন্দ, এখানে 3টি মেডিসিন, ক্যালিবাইক্রম, ক্যালিআয়োড, চায়না। রেপার্টরিতে 3টি রয়েছে, ওই দুটো বলে দিয়েছি, চায়নাকে বলা হয়নি, এই জন্য চায়নাটাও বলে দিলাম। চায়নার প্রধান বৈশিষ্ট্য হলো তার সর্দি ঠান্ডার সঙ্গে প্রচুর সর্দি ঝরে, প্রচুর হাঁচি হয়, অবিরাম, সেই সাথে কপালে মৃদুমন্দ যন্ত্রণার ভাব লাগে না, দুর্বল দুর্বল ভাব লাগে। তিনি হিন্দিয়ান বললেন, এটা হিন্দিয়ান, হিন্দিয়ান মানে বাবার জন্য। ইয়েস ইয়েস তাই না? ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর টু বি wants to be deluso hindered and irritability pain during. হ্যাঁ, সে তার বিরক্ত লাগছে, কিন্তু তবু সে বিরক্ত কাউকে দেখাতে কাউকে বলছে না। কেন বলছে না? সেন্সিটিভ টু মোরাল ইমপ্রেশন, সেন্সিটিভ টু মোরাল ইমপ্রেশন, এই জন্য সে কিছু বলছে না। ব্যাস, দুর্দান্ত রেজাল্ট, চমৎকার রেজাল্ট পাবেন। তাহলে এবার আমরা ভিডিওর কেসে যাই। হ্যাঁ, ভিডিওটা কমপ্লিট করি এই বাচ্চাটার। এটা বেড়েছে, কমে এসেছিল, আবার বেড়েছে। আর কিছু চুলকানি বলছেন, চুলকানি ছিল, ভালো হয়ে গেছে। ওকে বেলোডোনা দেওয়া হয়েছিল, বেলোডোনাতে ওর চুলকানি ভালো হয়ে গেছে। তোমার সমস্যা কি হচ্ছে?
আর কেন হলো বলে মনে হচ্ছে? কেন হলো বলে মনে হচ্ছে ব্যাপারটা বলতে পারো কিছু? কাউকে বলেছিলে কষ্টের কথা? তাছাড়া আর কাউকে বলেছ? কথাবার্তা আগের মতোই রয়েছে এখনো? সেভাবে বলে আগে যেমন কথা বলতো না, চুপচাপ থাকতো, এখনো সেরকম? আগে তো আমার সঙ্গে তো খুব একটা কথা বলে না, পরিজনের কথা বলে। বোনদের সঙ্গে, মায়ের সঙ্গে, এরকম মার সঙ্গে, বইয়ের সঙ্গে, খালাতো বোন বোনের সঙ্গে, অপরের সঙ্গে ভালোই করে কথা বলে। খেলাধুলো করো নাকি মাদ্রাসায়? খেলতে দেয় না। যাও না? খেলতে দেয় না কেন? তোমাদের কাউকে খেলতে দেয় না, পার হতে দেয় না? মাদ্রাসার ভিতরে শর্ট জায়গা শর্ট হয়ে গেছে। আমরা যখন ছিলাম মসজিদ ছিল না, জায়গাটা বড় ছিল, খেলাধুলার মতোই জায়গা ছিল। সেই জমিতে হয়তো পাশের জমিতে যাই, বলমল যাই, ঝগড়াঝাটি করে, অসন্তুষ্ট হয় আমাদের দপ্তর থেকে বারণ করেছে। তো বাড়িতে বন্ধুদের সঙ্গে ব্যবহার কেমন করছে? যেমন ভালো, খারাপ ব্যবহার ভালো করে। রাগ মেজাজ কেমন করো তোমার? রাগ মেজাজ কেমন বলো তো? কিরকম রাগ মেজাজ যা দেখেন? রাগ হয়, কিন্তু রাগ নিজে চেপে রাখে। বন্ধুদের সঙ্গে কোনো কিছু নিয়ে মতানৈক্য ঘটেও কখনো? ঘটে, কিরকম কি একটু বলেন তো? দেখা কোনো জিনিস নিতে গেল, হয়তো বললে দেবো না, হয়তো বললো সেটা না দিলে তুই কাজ এরকম। বললো যে তুই মানে তার সঙ্গে ই করবে না, ঝামেলা করবে না। সর্দি ঠান্ডাটা লাগে আর ঘন ঘন? এখনো ঘন ঘন লাগছে? কি অসুবিধা হয় সর্দি ঠান্ডা লাগলে? কি অসুবিধা হয়? আচ্ছা, আর কি, আর কোন অসুবিধা? কোমরে ব্যথা কি অবস্থা? আর নেই? আছে না গায়ে কোথাও? স্বপ্ন দেখো? ঘুম কেমন হয়? পড়তে ইচ্ছা করে বাবা তোমার? মুখস্থ হয়ে গেলে আর যতক্ষণ মুখস্থ না হয় ততক্ষণ ইচ্ছা করে। কাজকর্ম করতে কেমন লাগে? ভাল লাগে না? আচ্ছা আচ্ছা, বন্ধুদের সঙ্গে একটু ঝগড়া টগড়া করো নাকি কখনো? করো না? আচ্ছা, ঘাম কেমন হয়? হয় না? মন মেজাজ কেমন আছে? ভালো, ঠিক আছে। এই এটা মামস নিয়ে ফলো আপে এসেছিল।
তখন আমি এর আগের কষ্টগুলো সম্বন্ধে জেনে নিলাম যে সেইগুলো কি আছে। আগের সমস্যা ছিল খুব ঘন ঘন সর্দি ঠান্ডা লাগতো, মানে প্রায় সর্দি ঠান্ডা লাগতো। হ্যাঁ, 8 দিন 10 দিন পর পর ও আসতো। তো এবার এর মামসের সমস্যাটা হলো প্রায় 4-5 মাস পর। 4-5 মাসের মধ্যে আর কোনো ওষুধ লাগেনি। এই জন্য আমি ডিটেলস জেনে নিলাম যে আগের অবস্থাগুলো কেমন আছে। ওর কোমরে একটা যন্ত্রণা ছিল, ওদের বসে বসে পড়তে হয়, মেঝেতে বসে বসে পড়তে হয়। তো কোমরের যন্ত্রণার জন্য ও বসে পড়তে পারতো না। একটানা 5-10 মিনিট ও বসে থাকতে পারতো না। ভীষণ যন্ত্রণা করতো আর কান্নাকাটি শুরু করে দিত। এই জন্যে ওদের খুব সমস্যা হয়ে গিয়েছিল যে ওখানে বেঞ্চিতে পড়ার কোনো সিস্টেম নেই, মেঝেতে বসে পড়তে হয়, মানে বডিটাকে সামনে পিছনে দুলিয়ে দুলিয়ে পড়তে হয়। তো কোমর ব্যথা যদি এভাবে চলতে থাকে তাহলে তো ওর পড়াটাই বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে ওদের অনেক সমস্যা ছিল ওর বাপ মায়ের। এরকম যন্ত্রণা হতে থাকলে সেও আর পড়া কমপ্লিট করতে পারবে না, সে যন্ত্রণা শেষ নেই। একটা টিউমার ছিল কানের পাশে, ওইখানে অনেকটা বড় টিউমার, সেটা সেরে গেছে। ও বলল যে সর্দি ঠান্ডা এখনো ঘন ঘন লাগে, কিন্তু আমি 4-5 মাসের মধ্যে এই প্রথম আবার পেলাম, তাও মামস, সর্দি ঠান্ডা কিছু ছিল না। তো আমার মনে হয়েছে আগের মতো ততটা নেই। ওর পায়খানা ছিল কনস্টিপেশন, 3 দিন 4 দিন পর পর পায়খানা করতো, খুব শক্ত, পেটে দুর্গন্ধ হতো, মলে খুব দুর্গন্ধ হতো, আর খিদে ছিল না। আর একটা বিষয় ছিল ওর, ওর যে কোনো সমস্যা হলে কাউকে বলতো না, কাউকেই বলতো না, ও চুপি চুপি থাকতো। ওর চুপচাপ থাকা, মন মেজাজ খারাপ, চলাফেরা করছে না, এইগুলো দেখে বাড়ির লোকজন বুঝতে পারতো যে ওর কোনো কষ্ট হচ্ছে। তখন জিজ্ঞাসা করতো যে তোর কোনো কষ্ট হচ্ছে? তখন ও ঘাড় নেড়ে বলতো হ্যাঁ। তোর বাবা মা তখন ওকে বকতো যে তোর কষ্ট হচ্ছে কখন থেকে, তা তুই না বলে ওইভাবে আছিস কেন? একদিন ওর পেটে একটা যন্ত্রণা ছিল, সারা রাত কষ্ট পেয়েছে, কিন্তু কাউকে বলেনি। সকালের দিকে যখন ফজরের নামাজ পড়তে আর উঠিনি, তারপরে ওর বাবা গিয়ে কেন উঠিনি জানতে পারছে যে সারা রাত পেটের যন্ত্রণায় কষ্ট পেয়েছে। তখন ওই লকডাউনের মধ্যে বাড়িতেই ছিল, যে পেটে যন্ত্রণা হচ্ছে। এই সব মিলিয়ে আমার কাছে নিয়ে এসেছিল চিকিৎসা করার জন্য। ওই সময়ে এখন তো ওই একটু মাথা তুলে কথা বললো। এটা প্রায় 3-4টে সিটিং এর পর এই অবস্থাটা হচ্ছে, এসেছে। এখন তো ঘাড় তুলে একটু কথা বললো, তখন কথাই বলতো না। তাও দেখেছেন কত সংক্ষিপ্ত কথা। আমি প্রশ্ন করেছি তবে ও খুব সংক্ষিপ্ত উত্তর দিয়েছে, খুব সংক্ষিপ্ত, খুব লো টোনে। প্রচুর প্রশ্ন করতে হয়েছে। আমি প্রশ্নের মধ্যে বেশি কথা বলেছি, ও উত্তরের মধ্যে যথেষ্ট কম কথা বলেছে। ওর রাগটা ছিল খুব বেশি। ওরা এক বোন আর ও, বোনটা বড়, এ ছোট। তো বোনটার সঙ্গে জিনিসপত্র নিয়ে, মাঝে মাঝে মোবাইল নিয়ে, কিছু খাবার নিয়ে, হয়তো চানাচুর মুড়ি এরকম কিছু খাবার নিয়ে বা কোনো কিছু নিয়ে একটু মাঝে মাঝে মন কষাকষি হতো, ঝামেলা হতো। তখন ও ওর বোনকে মারতো, আর ওর বোনটাও মাঝে মাঝে একে রাগাতো।
হ্যাঁ, এ এ এ যে কথায় রেগে যেত, সেই কথা মাঝে, মাঝে ওর বোন একে বলতো। আর ও রেগে যেত আর সে ফিক, ফিক করে হাসতো। তখন তার মা, তার আব্বা ওকে বকতো ওর বোনকে। আর ওর বোন এমন ভাব দেখাতো যে না ও কিছু বলেনি। ও কিছুই বলেনি। ও এমনি ওরকম করছে। কখনো হয়তো পিঠে গুপ করে একখানা কিল বসিয়ে দিল। ধপ করে একটা কিল বসিয়ে দিল ওর বোনের। বোনটা হয়তো একটু চিৎকার করে ওর মায়ের কাছে অভিযোগ করল। ওর মা ওর বোনকেই যখন দোষারোপ করছে তখন সে বলছে যে, "না আমি কিছু বলিনি। তোমার ছেলেই আমাকে মারছে।" এরকম। তার ডিসমেনোরিয়া ছিল। তো তাকে একটা ওষুধ দিয়েছিলাম। আমার কাছে যখন আসতো তখন সে ফিক, ফিক করে প্রায় হাসতো। একহারা শিরোনো চেহারা মেয়েটার ফিক, ফিক করে প্রায় হাসতো। আর যেটা জিজ্ঞাসা করতাম সেটাতেই ও ফিক করে হেসে হাসিটাকে দমন করার প্রক্রিয়াতে হাসতো। দমন করার চেষ্টা করত কিন্তু দমন করতে পারত না। তখন হাসতে, হাসতে ওর বাবার দিকে তাকাতো, আবার মাটির দিকে তাকাতো, আবার একবার আমার দিকে তাকাতো। তো এইগুলো দেখে আর ওর ভাইয়ের সঙ্গে তার আচরণের ব্যাপারটাকে দেখে আমি বুঝে গিয়েছিলাম। ফলে তাকে একটা ওষুধ দিয়েছিলাম। তার ডিসমেনোরিয়া কমপ্লিট। 30 আর 200 এতেই কমপ্লিট। মেয়েটার কি ওষুধ ছিল, ছেলেটার কি ওষুধ? মেয়েটার হচ্ছে মেয়েটার মানে স্যার টেন্টোলা। টেরান্টুলা আর ছেলেটা থুজা। কে বলছেন তোজা? আমি শহীদুল্লাহ বলছিলাম। শহীদুল্লাহ। ডাক্তার শহীদুল্লাহ। থুজা, থুজা কেন বলছেন ভাই ছেলেটাকে? ছেলেটা তো কথা কম বলে, প্রশ্ন বেশি হ্যাঁ, করতে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কথা কম বলে এবং বাড়িতে খুব মেজাজ। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা আমি নিয়েছি, বেশি প্রশ্ন করতে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সানাউল্লাহ ভাই, আমা- আমি ভেবেছিলাম সবার আগে আপনি উত্তর দেবেন। আপনি থুজাটাকে খুব ভালো করে বুঝেছিলেন। তো আমরা থোজা যখন পড়েছি তখন তো এভাবেই পড়েছিলাম, তাই না? এগুলোই তো পড়েছি। একবার স্মরণ করুন যে সেই পড়ার সঙ্গে আমাদের পেশেন্টের বক্তব্য, পেশেন্টের বিষয়গুলো মিলছে কিনা। এতটা মিল থাকার পরেও, মিল দেখানোর পরেও যদি কেউ বলে যে এইভাবে কি ওষুধ হয় কখনো, সেখানে আর কিছু বলার নেই। এইভাবে কখনো কোনো ওষুধ সিলেকশন হয়, সেখানে কিছু বলার নেই। বলুন সানাল্লাহ ভাই, কিছু বলতে চাইছেন বলুন। হ্যালো, ডাক্তার সানাল্লাহ ভাই কিছু বলতে চাইছেন? ডাক্তার জাহাঙ্গীর কোথায়? কোনো সাড়া শব্দই পাচ্ছি না। আপনাকে তো দেখছি আপনি আছেন আমাদের সঙ্গে। তাহলে থুজার এটুকুই কিন্তু প্রকৃষ্ট বিষয়, প্রধান বিষয়। সে হচ্ছে একজন নীরব দর্শক। সে হলো একজন নীরব দর্শক। আমরা এইভাবেই পড়াটা শুরু করেছিলাম। থুজা হলো একজন নীরব দর্শক। যে শোনে বেশি বলে কম। তার চেহারাতে দেখেন
কিরকম গম্ভীর চেহারা। দেখেন চেহারা কি গম্ভীর চেহারা, রিজার্ভ পারসন। দেখেছেন কদিন হয়েছে ব্যথা? কদিন হলো আজকে? 5-7। দেখেছেন চেহারাটা কেমন গম্ভীর, লাজুক নয়। লাজুক হলে তো চোখের দিকে তাকাতো না। লাজুক ব্যাপারটা কেটে গেছে, টিমিডিটি ছিল, টিমিডিটিটা কেটে গেছে। দেখেন ও কিন্তু মাটির দিকে তাকাচ্ছে না, টিমিডিটিটা কেটে গেছে। দেখেন কিরম চোখের দিকে তাকাচ্ছে, দেখেছেন? ঘাড় হেঁট করে ওইভাবে বসে নেই ও। ওরা সব বেশি ছিল না ছোট ছিল? ওটা কমেছে। ব্যথা? ব্যথা আগের মতো? ব্যথাটা কমে এসেছিল, আবার হয়েছে। টিউমারটা কোথায় হয়েছিল বেশ? টিউমারটা ওইখানে হয়েছিল, সেটা আর আছে? তাহলে এইবার ব্যাপারটা ক্লিয়ার হলো তো। সোজার পেশেন্ট, আমি তাকে বেলেডোনা দিলাম কেন? যে কথাগুলো আগে বলেছি যে পরগাছা যখন আসবে তখন পরগাছাকে ছাপ করতে হবে। তা পরগাছার সিমটম আলাদা, তখন পরগাছার সিমটম অনুযায়ী পরগাছাকে ছাপ করতে হবে। পরগাছাকে ছাপ করার পরে তাকে তার ধাতুগত ওষুধ দিতে হবে। আমি ওকে এই ফলো আপে বেলেডোনা 200 দুটো ডোজ দিয়েছিলাম, সেই সঙ্গে থুজা 1M দুটো মাত্রা ওকে হাতে করে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এটা খাবে। ও যেহেতু মাদ্রাসায় চলে যাচ্ছে, বারবার তো আসতে পারবে না, ক্লাস শুরু হয়ে গেছে। এটা খাবে, খেয়ে ঠিক হয়ে গেলে 4-5 দিন পর এইটা পরপর 2 দিন সকালে দুটো ডোজ খেয়ে নেবে। তারপরেই তার ধাতুগত ওষুধ আমি দিয়ে দিলাম। আমরা আমাদের কাজ হচ্ছে, অনেকেই যারা বলেন যে মানুষকে চিনবো কি করে, মানুষকে চেনা কখন সম্ভব, নিজেকে চিনতে পারি না, তো মানুষকে কিভাবে আমরা চিনবো? এই যে কথাগুলো আমরা বলি, বিষয়টা হচ্ছে মানুষকে চিনতে না পারলে আমরা ইন্ডিভিজুয়ালাইজেশন কিভাবে করব? আমাদেরকে তো মানুষ চিনার অভিজ্ঞতা তৈরি করার জন্যই, অভিজ্ঞতা অর্জন করার জন্যই তো পড়াশোনা করা। মানুষকেই তো আমাদের চিনতে হবে। এই মানুষকে চিনতে গেলে তার জেস্চার পোস্চার, তার পোশাক আশাক, কথাবার্তার ঢং, চিন্তা ভাবনা, এই বিভিন্ন কিছুর মধ্য দিয়ে ব্যক্তিত্ব প্রকাশিত হয়। সেই সূত্রগুলো ধরে আমাদের ব্যক্তিকে নির্ণয় করতে চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাজ। আমি মাত্র 2-3টে কথা বলেছি, আপনারা ট্যারেন্টুলা বলে ফেললেন। কি করে বললেন? এবং নির্ভুল ওষুধ ওটা। তার মানে কি ট্যারেন্টুলা, একটা জিনিস ভাবুন, আপনারাও তাহলে পারবেন অন্যান্য মেডিসিন গুলোকে বুঝতে। ট্যারেন্টুলার যে কয়েকটি কথার উপর ভিত্তি করে আপনারা মেডিসিনটা দিলেন, ওই কথাগুলো কিন্তু তার চরিত্র, ওটা হচ্ছে তার বৈশিষ্ট্য, ওটাই হচ্ছে মানুষ। তো মানুষটার আচার ব্যবহার আখলাক চরিত্র এর মধ্য দিয়ে ব্যক্তিত্ব প্রকাশিত হয়েছে। সেই প্রকাশিত ব্যক্তিত্বকে ধরেই আপনারা সঠিক মেডিসিনটা নির্ণয় করে ফেললেন।
তা ট্যারেন্টুলার ক্ষেত্রে যদি এটা সত্য হয় তাহলে অন্যান্য মেডিসিনের বেলায় হবে না কেন? তাহলে প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রে প্রত্যেকটা মেডিসিনই হলো এক একটা ব্যক্তি, প্রত্যেকটা মেডিসিন আলাদা আলাদা এক একটা ব্যক্তি। সেই ব্যক্তিত্বের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্যপূর্ণ বিষয় রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, যেগুলো একে অপরের থেকে টোটালি আলাদা। এক একজনের ব্যক্তিত্ব এক একটা জায়গাতে থাকে, কারোর পোশাক আশাকে, কারোর টোনে, কারোর মেজাজে, কারোর জেস্টার পোস্টারে, কারোর চাহনিতে, কারোর আপনার বিভিন্ন রকমের ভাবনা চিন্তাতে, এইসবের মধ্যে ব্যক্তিত্বগুলো লুকিয়ে থাকে। সেই জায়গা থেকে আমরা ব্যক্তিত্বগুলো প্রধান ওই বিষয়গুলোকে ধরে ব্যক্তিত্বকে নির্ণয় করে আমরা ব্যক্তির সদৃশ ওষুধ দিই। এই জন্য বলছে পা থেকে মাথা পর্যন্ত দৈহিক ও মানসিক সমস্ত লক্ষণের সমন্বয়ে টোটালিটি অফ সিমটম তৈরি হয় না। টোটালিটি অফ সিমটম হচ্ছে ব্যক্তির বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন বা বিশেষ গুণাবলী সম্পন্ন কতগুলি লক্ষণ, যা একে অপরের সঙ্গে পৃথকীকরণ করতে সহায়তা করে, তাহাই হচ্ছে টোটালিটি অফ সিমটম। এই টোটালিটি অফ সিমটমের গুণাবলীর উপর নির্ভর করে, লক্ষণের সংখ্যার উপর নয়, গুণাবলীর উপর নির্ভর করে টোটালিটি অফ সিমটম। এই পর্যন্ত হাতে কলমে এবার বোঝা গেল কিনা? জি স্যার, বোঝা গেছে। ডাক্তার অমর দা, এই জায়গাটা কতটা পরিষ্কার বলে মনে হচ্ছে? আপনি একটু ভাবুক মানুষ, জ্ঞানী মানুষ, এই আপনার কাছে বিষয়ে তো আর কোনো কনফিউশন নেই। এইগুলো নিয়ে তো অনেকবার মানে প্রত্যেক ক্লাসেই বলছেন এগুলো কিভাবে ধাতুগত লক্ষণ আমরা কিভাবে কারেকশন করবো, প্রত্যেকটা মেডিসিন বলতে গিয়েই নেচার, রোগীর নেচার সেটা কি, তার বৈশিষ্ট্য কি, ওষুধের সঙ্গে কিভাবে ম্যাচ করছে, এগুলো প্রত্যেক ক্লাসে প্রত্যেক ঔষধের সঙ্গে তো বলছেন। তবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার একটা জিনিস মনে হচ্ছিল, যেমন এই আগের দিন আপনার ইউটিউবের এই স্ট্যাফির প্রায় 40 মিনিটের একটা লেকচার শুনলাম, গত রাত্রে শুনছিলাম, তো ওটা শুনলাম স্ট্যাফিসাগ্রিয়া নিয়ে, খুব সুন্দর ইউটিউবের ভিডিওটা দেখলাম স্ট্যাফিসাগ্রিয়া নিয়ে। এই জায়গাটাই আলাদা একটা সাইড আছে মনে হলো, যেমন সিচুয়েশনাল মেডিকা বলে একটা কথা আছে, সিচুয়েশন ভিত্তিক। যেমন কোন রোগীর আজীবনের বৈশিষ্ট্য, তার নেচার, তার টেম্পারামেন্ট, কি পছন্দ করে ইত্যাদি ইত্যাদি। এই যে থুজার কথা কম বলে, চুপচাপ বসে থাকে, এটা তার নেচার, সেই হিসাবে থুজার সিলেকশন হলো। বা ট্যারেন্টুলা, তার চঞ্চল প্রকৃতি, ট্যারেন্টুলা সিলেকশন হয়ে গেল। কিন্তু এমন কিছু সিচুয়েশন আছে যে ক্ষেত্রে কিন্তু আমার যেটা মনে হয়েছে ওই স্ট্যাফিসাগ্রিয়ার ক্ষেত্রটা দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সেখানে অ্যাডাপ্টেশনটা বেশি কাজে লাগবে তার নেচারের চাইতেও, ওই রোগীর নেচারের চাইতেও অ্যাডাপ্টেশনটা বেশি কাজে লাগবে। যেমন একটা মেয়ের বাড়িতে তার বিয়ের আগে খুব সুন্দর বড় লোকের মেয়ে, স্বাধীনতা ছিল খুব, সে ভীষণ ভালো মেয়ে, ভীষণ এডুকেটেড, পড়াশোনায় ভালো, স্কুল টিচার। আমার একজন জানার এরকম কেস আছে, স্কুল টিচার এবং এমএসসি পাস। পরে তার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা হলো, দেখা গেল প্রচন্ড ভাবে শ্বাসকষ্ট হচ্ছে
এদিকে অ্যালার্জি, রাত্রে ঘুমাতে পারে না, বিভিন্ন রকম সমস্যা। এবং তার মেন্টালি ফ্যামিলি শ্বশুর বাড়ির দিক দিয়ে দেখা গেল যে শাশুড়ি ওই মহিলাকে, ওই বৌমাকে সহ্য করতে পারে না, বলে এই চেহারা খারাপ ইত্যাদি ইত্যাদি বকাবকি করে। এখন এই পুত্রবধূ এই দেখছে আমি একটা এমএসসি স্কুল টিচার, এমএসসি পাস করা মেয়ে, আমি এই বাড়িতে এরকম সহ্য করব কেন, বা আমি ঝগড়া করবো কেন, আমি ডিগনিফাইড, আমার ওই শাশুড়ির সঙ্গে বকাবকি করতে, ঝগড়াঝাটি করতে আমার মন চায় না, আমি এগুলো মেনে নিচ্ছি, এগুলো আমার মেনে নেওয়া ছাড়া কিছু উপায় নেই। এবং আমি দেখলাম ওই বিয়ের পরে সেই শ্বশুর বাড়ি বলি মনে হয় না, অন্য জায়গায় থাকে। এবং তার পরপরই 2 বছর পরেই ওই ইয়ে শুরু হয়ে গেল, শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি, বিভিন্ন রকমের ঘুমাতে পারে না, এই সমস্ত। এই ক্ষেত্রে ওই যে গলাধঃকরণ করছে, ওই যে অনুভূতি, শ্বশুর বাড়ির অনুভূতি, সেটা নিজেকে গলাধঃকরণ করছে, প্রকাশ করছে না, নিজের মতো থাকছে, সেখান থেকে এটা বলছে একটা স্ট্যাফিসাগ্রিয়ার একটা ক্ষেত্র তৈরি হলো। এই ক্ষেত্রে স্ট্যাফিসাগ্রিয়া দিয়েই ভালো হয়েছে। এই যে সিচুয়েশনটা, এই ক্ষেত্রে কিন্তু ওই মহিলার আজীবনের চরিত্র, নেচার ইত্যাদি কাজে লাগলো না। এক্ষেত্রে কিন্তু ওই কজেশন বা অ্যাডাপ্টেশন, এইটাই যেন বেশি করে মনে হলো। এটা আমার দুটো সাইড মনে হয়েছে। কিন্তু একটা যে রোগীর যেটা নেচার, সেটা তো আমি ধরতে পারলে সুজা যেমন এখানে আমি ধরে ফেললাম, কিন্তু যদি কোনো রকম একটা বিশেষ পরিস্থিতির মধ্যে পড়ে তার এরকম রোগ লক্ষণ হয়, রোগ এসে যায়, সেক্ষেত্রে তো ওই মহিলার তার নেচারটা এখানে বড় হলো না, এখানে কিন্তু ওই পরিবেশটাই তার বড় হয়ে গেল। এটা আমার একটা পয়েন্ট আউট করা আছে। আপনার ওই স্ট্যাফির ভিডিওটা কালকে খুব সুন্দর, আমি রাত্রেবেলা 11টার দিকে শুনছিলাম, মানে 40 মিনিটের মতো একটা ভিডিও করেছেন, খুব সুন্দর হয়েছে। এটা আমার একটা মতামত, কিন্তু যে রোগীর নেচার এখানে বড় হলো না, আজীবনের নেচারটা বড় হলো না, বাস্তব পরিস্থিতিতে তার ওইটা অ্যাগ্রাভেট করে গেল, এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করে দিই এবার। আমি একটা কথা বলে থাকি, প্রতিটা মানুষ তার স্বভাবের অনুকূলে প্রতিক্রিয়া দেখায়। প্রতিকূল পরিস্থিতিতে প্রতিটা মানুষ তার স্বভাবের অনুকূলে প্রতিক্রিয়া দেখায়। তাহলে বাক্যটা স্বয়ং সম্পূর্ণ হয়, প্রতিকূল পরিস্থিতিতে প্রতিটা মানুষ তার স্বভাবের অনুকূলে প্রতিক্রিয়া দেখায়। তাহলে এখানে কটা জিনিস থাকলো? 3টে জিনিস। একটা হলো প্রতিকূল পরিস্থিতি অর্থাৎ কজেশন, স্বভাবের অনুকূলে অর্থাৎ স্বভাব বা নেচার, অনুকূলে প্রতিক্রিয়া দেখায় রিয়াকশন বা অ্যাডাপ্টেশন। তাহলে 3টে জিনিস আমার চলে আসলো। এখন ওই পুত্রবধূর কজেশনটা কি? শাশুড়ির নির্যাতন, কজেশন। তার অ্যাডাপ্টেশনটা কি হলো? গলাধঃকরণ করা, গলাধঃকরণ করা। কেন সে গলাধঃকরণ করলো? তার স্বভাবটাই হচ্ছে ওটা। কি স্বভাব? না, সে হলো একজন ডিগনিফাইড পারসন, সম্মানীয় ব্যক্তি। তাই সে কাঁচা বেঁধে ঝগড়া করার পরিবর্তে পুরো ব্যাপারটাকে হজম করলো, গলাধঃকরণ করে পুরো ব্যাপারটাকে হজম করছে। তো আমরা ব্যক্তিত্বগুলোকে বুঝবো কেমন করে, কোথায় কোথায় চিনবো, কোথায় কোথায় বুঝবো, এই ব্যাপারটাকে শুধু আপনাদের জন্য আরো ক্লিয়ার করার জন্য আমাকে এইভাবে করে বিন্যাস করতে হচ্ছে। মানে আমি অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কিভাবে আপনাদেরকে পরিপক্ক করতে পারবো, কোন পদ্ধতি, কিভাবে কতটা সহজ করলে। তাই আমাকে এইভাবে করে মানে বিন্যাস করতে হচ্ছে, একটার পর একটা সাজিয়ে বিন্যাস করতে হচ্ছে। তো পেশেন্ট আমাদের কাছে আসবে অ্যাডাপ্টেশন নিয়ে, কেননা অসুস্থ অবস্থায় ব্যক্তি আমাদের কাছে আসবে। আমাদের মেডিসিন সিলেকশন হয় দুরকম ভাবে, একটা হচ্ছে প্রেজেন্ট স্টেট অনুসারে,
আর একটা হচ্ছে ধাতুগত অবস্থা অনুসারে। তো প্রেজেন্ট স্টেট হিসাবে যখন প্রেজেন্ট স্টেটের অনুসারে যখন মেডিসিন দেওয়া হয় তখন অনলি অ্যাডাপ্টেশনের উপর যে সিমটম আসলো তার উপর ভিত্তি করে মেডিসিন দেওয়া হলো। তাহলে এখানে শুধু অ্যাডাপ্টেশনটা গুরুত্ব পেল। আর বিশেষ করে এটা অ্যাকুট স্টেজে সব থেকে বেশি প্রয়োজন হয়, অ্যাডাপ্টেশনটা সব থেকে বেশি প্রয়োজন হয় অ্যাকুট স্টেটে। যেখানে ক্রনিক স্টেট সেখানে অ্যাডাপ্টেশনটা তো প্রয়োজন হয়ই। আমরা জিজ্ঞাসা করি যে আপনার এই অবস্থাটা যখন বাড়াবাড়ি হয় তখন কিভাবে এটাকে নিয়ে ম্যানেজ করেন, বা ওই সময়টা আপনি নিজেকে কিভাবে পার করেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই প্রশ্ন করার মানে হচ্ছে অ্যাডাপ্টেশনটাকে বোঝার জন্য, তার মধ্যে প্রতিক্রিয়াটা বোঝার জন্য। তাহলে এখানে অ্যাডাপ্টেশনকে আমরা গুরুত্ব দিলাম। তো অ্যাডাপ্টেশনকে গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করি, যেহেতু পুরাতন সমস্যা, এইখানে অনলি অ্যাডাপ্টেশনের উপর ভিত্তি করে মেডিসিন প্রয়োগ করলে প্যালিয়েটিভ হওয়ার সম্ভাবনা হবে যদি ধাতুগত সঙ্গে মিল না থাকে। তাই অ্যাডাপ্টেশনটা যখন আমাদের কমপ্লিট হয়ে যায় তার পরপরই আমরা একটু পিছিয়ে এসে তার স্বভাবটাকে জানার চেষ্টা করি। এই যে আমার সামনে যে ব্যক্তিটা বসে আছে আর এইভাবে সমস্যার সঙ্গে এইভাবে সে মোকাবেলা করছে, এই ব্যক্তিটা কি, তখন আমরা লিঙ্ক করার চেষ্টা করি তার স্বভাবের সাথে। স্বভাবের সঙ্গে যখন আমরা লিঙ্ক আপ করতে পারি তখন মেডিসিনটা 100% শিওর হয়ে যায়। এই জন্য আমরা একটুখানি পিছনে চলে আসি স্বভাবের সঙ্গে লিঙ্ক আপ করার জন্য। তাহলে এখানে আমরা প্রথম প্রাধান্য দিলাম অ্যাডাপ্টেশনকে, তারপরে পিছনে পিছিয়ে এসে তার স্বভাবকে। তাহলে দুটো জিনিসের লিঙ্ক হয়ে গেল। এই দুটো জিনিসের মধ্যে এই দুটো জিনিসের উৎপত্তির পিছনে কারণ কিছু একটা এক্সাইটিং কজ থাকে। ওই পুত্রবধূর ক্ষেত্রে যেমন শাশুড়ি ছিল তার এক্সাইটিং কজ। বিষয়টা হচ্ছে এরকম। এই জন্যে অ্যাডাপ্টেশন, নেচার, কজেশনের উপরে সরাসরি মেডিসিন সাধারণত হয় না। যখন কোনো সিমটম না পাওয়া যায় তখন অগত্যা সেই মেডিসিনটাকে ব্যবহার করতে হয়, তাছাড়া সরাসরি ওই মেডিসিনটা হয় না। ওই যে প্রতিকূল পরিস্থিতিতে প্রতিটা ব্যক্তি তার স্বভাবের অনুকূলে প্রতিক্রিয়া দেখায়। তিনটি স্টেটই এর মধ্যে চলে আসলো। প্রতিকূল অবস্থা হচ্ছে এক্সাইটিং কজ, স্বভাব হচ্ছে তার নেচার, আর প্রতিক্রিয়া হলো তার অ্যাডাপ্টেশন। আমরা পেশেন্টের কেস টেকিং করার সময় কোথাও তার নেচারের জায়গাতেই আমাদের মধ্যে একটা ক্লিক করে, ব্যক্তিটাই হতে পারে। কোনো জায়গাতে তার অ্যাডাপ্টেশনের জায়গাতে আমাকে ক্লিক করে, হয়তো নেচারের জায়গায় ধরতে পারলাম না, তখন অ্যাডাপ্টেশনের জায়গায় আমাদের মনে ক্লিক করে। যখনই ক্লিক করে তখনই আমার ভিতরে যে ধারণাটা হচ্ছে ওই ব্যক্তিত্ব সম্বন্ধে আসলে সেটা সঠিক কিনা তা জানার জন্য আরেকটু আগিয়ে আমরা স্বভাব সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। জানলে আমরা তখন বুঝতে পারি যে ব্যক্তিটা এইভাবে সরলীকরণ করা হচ্ছে। তাহলে আমরা নেচারের জায়গাতেও ব্যক্তিত্বকে চেনার জন্য কিছু সহযোগিতা পেতে পারি, অ্যাডাপ্টেশনের জায়গাতেও সহযোগিতা পেতে পারি ইত্যাদি। কিন্তু কারণের জায়গাতে আপনি সহযোগিতা পাবেন না সাধারণত কারণের জায়গায় পাওয়া যায় না। কিন্তু অনেকেই আছে কারণের উপর ভিত্তি করে মেডিসিন প্রয়োগ করে থাকেন, ফটাফট প্রয়োগ করে থাকেন। আমার মাথায় ও জায়গাটা ঢোকে না। আমি অনেক চেষ্টা করে দেখেছি, ওটা আমার হয় না। কারণ হচ্ছে প্রিয় মানুষটা মরলে ইগনিশিয়া হবে না। প্রিয় মানুষটা মরলে ইগনিশিয়া হতে পারে। হ্যাঁ, অ্যাকুইট স্টেটটা এক্সাইটিং কজ থেকে উৎপত্তির অ্যাকুইট স্টেট ইগনিশিয়া হতে পারে, কিন্তু ব্যক্তিত্বটা
ইগনিশিয়া নাও হতে পারে। ইগনিশিয়ার স্টেজটা কেটে যাবার পরেই বুঝতে পারা যাবে, পরিষ্কার হয়ে যাবে। মানে জলটা যখন ঘোলা আছে তখন বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তা ঘোলা আছে, ঘোলা অবস্থাতে আপনার ইগনিশিয়া হতে পারে, আপনি তখন ইগনিশিয়াই দেন। ইগনিশিয়া দিলে হবে কি, আস্তে আস্তে ঘোলা অবস্থাতে থিতিয়ে যাবে, থিতিয়ে গেলে তখন স্বচ্ছ হয়ে যাবে যে আসলে এই ঘোলার মধ্যে কে অবস্থান করছে, সেটা তখন পরিষ্কার হয়ে যাবে যখনই সেটা থিত হয়ে যাবে ঘোলাটা। সে যে কোনো মেডিসিন হতে পারে, শুধু যে ইগনিশিয়া, নেট্রামিউর, অ্যাসিড ফস, ল্যাকেসিস এই কটাই হবে এমন কোনো কথা না। হ্যাঁ, ঠিকই, যেমন লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলা হয়, লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে ভালোবাসায় আঘাত, প্রত্যাশা, আঘাত প্রাপ্তির পরে এক একজনের একটা মেডিসিন হয়। আমরা সাধারণত ভালোবাসা আঘাত মানে একটা মিল বলি, তা নয়। ওখানে ইংলিশে একটা মিউর কস্টিকামও চলে আসতে পারে, হ্যাঁ, অন্যান্য হ্যাঁ, অনেক মেডিসিন আসতে পারে। মানে কজেশন একই, যে ভালোবাসায় প্রত্যাঘাত, কিন্তু সেখান থেকে এক একজনের প্রতিক্রিয়াটা এক এক রকম হয়। সেই প্রতিক্রিয়ার উপরে বেস করে মেডিসিন আসবে। অ্যাসিড ফসও চলে আসতে পারে, একটা মিউর এক- সিকিয়াও চলে আসতে পারে। একদম ঠিক, এটা মানে 100 ভাগ ঠিক বলেছেন এই জায়গাটা। আর সাধারণত ওই লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে সবাই একটা মিউর দিয়ে দিল, কিন্তু ওখানে তো এক একজনের এক এক রকম সিমটম দেবে। একটা মানে একদম মানে কাউকে চিমটে কাটলে এক একজন এক রকম প্রতিক্রিয়া দেবে, এই ব্যাপারটা এরকম হয়েছে। একদম একদম সেই ঠিক। জন্য প্রতিক্রিয়া সব মানুষ একরকম, একই ব্যাপারে একই কারণের জন্য সব মানুষের প্রতিক্রিয়া একরকম হবে না, সেই জন্য মেডিসিনও ডিফারেন্ট হয়ে যাবে। একদম ঠিক। ঠিক। সঠিক হুম, সঠিক সঠিক বলেছেন একদম। হুম, তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে গেল, তাই না দাদা এবার? হুম, 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 100 ঠিকই। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে থুজার সম্বন্ধে আমরা যা পড়েছিলাম, এর আগের মেডিসিনটা সানাউল্লাহ ভাই প্রথমেই বলে দিয়েছিলেন। তার ক্ষেত্রেও আমরা দেখেছি যে সে নীরব দর্শক। নীরব দর্শক এই শব্দটা থুজার জন্য খুব গুরুত্বপূর্ণ। নীরব দর্শক, খুব সিক্রেটিভ ব্যক্তি এবং নীরব দর্শক। এই ভিডিওগুলো মাঝে 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 দেখবেন, তাহলে ব্যক্তিকে চিনতে ভুল হবে কম। আর যেটা চিনতে না পারবেন সেটা বলবেন, মেডিসিন গুলো আমি সেগুলো দিয়ে দেব, যেগুলো দেওয়া হয়নি সেগুলো দিয়ে দেব। তাহলে এদিকে ভিডিও প্লাস মেডিসিন। তবে একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু ভিডিওগুলো আমি আপনাদের সুবিধার জন্য আমি প্রকাশ করছি, এগুলো তো আমার ছবি নয়, অন্যজনের ছবি, যেন সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে না যায়। নিজেদের কাছে থাকবে, শুধু নিজে শেখার জন্য। সোশ্যাল মিডিয়াতে যেন না যায় কোথাও। সোশ্যাল মিডিয়াতে গেলে খুব বিপদে পড়ে যাব। তো যখন আমরা এই ভিডিওটা রাখবো সামনে, প্লাস এর জার্নিটা পাশাপাশি রাখবো এর সম্বন্ধে, তখন যদি পুরোপুরি মিলে যায়, পৃথিবী এক কলে হয়ে গেলেও আপনাকে কেউ টলাতে পারবে না, কেউ টলাতে পারবে না। এই ভিতটা আমরা তৈরি করব। তাহলে থুজা সম্বন্ধে আর কেউ কিছু কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি পরবর্তী কেসে আসতে পারি, পরবর্তী ভিডিওটায় আসতে পারি। কারো কিছু বলার না থাকলে পরবর্তী ভিডিওতে আমি আসতে পারি। আর যদি কারোর জিজ্ঞাসা করা থাকে কিছু, একটু বলুন। স্যার পরবর্তীতে স্যার স্যার, স্যার, হুম, হুম।
এই যে আপনি ওই বাচ্চাটাকে দেখাইলেন এরকম লক্ষণে যেটা আমরা ওই যে নোটস বাই দিয়ে অনেক সময় পালসেটিলা দেওয়া হয় কম রাইট, কথা বলে। বলুন। জি স্যার। আম, এটা যারা ওই মানে প্রেজেন্ট মেন্টাল স্টেট করে তারা কিন্তু এটাকে খুব এটাকে প্রচার করে, খুব বেশি ব্যাপক প্রচার করে। একদম অ্যানসারিং নোডিং বাই। হ্যাঁ 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 হ্যাঁ। এবং আমিও বাস্তব জীবনে এখানে অনেক সময় অনেক ভালো ভালো ফল পেয়েছি, হুম, আবার সব ক্ষেত্রে ফল পাই নাই, কিন্তু অনেক ক্ষেত্রে ফল পাইছি। হুম, তো যেমন কিছুদিন আগেও একটা এরকম ছোট বাচ্চা 7-8 বছর বয়স, তার ওই হাতের যেটা ওই যে গ্যাঞ্জিলিয়ন হয়, ওই গ্যাঞ্জিলিয়ন কিছু আমি একটা ওষুধ দিয়েছিলাম, সেখানে 15 দিনের ভিতরে গ্যাঞ্জিলিয়নটা মিশে গেছে। হুম, তারপরে এরকম আরো একটা বাচ্চা, তার ওই কানের গোড়ালির ওইখানে একটা গ্ল্যান্ড ফুলে শক্ত হয়ে গেছিল, কয়েক বছর আগের ঘটনা, তা ওই গ্ল্যান্ডটা পরে মিশে গিয়েছিল। তো কি দিয়ে এরকম ঘটনা কিন্তু পালসেটিলা স্যার, পালসেটিলা হয়ে যায়। তো আপনি আজকের কি কেসটাকে হয়ে আপনাকে যায় নয়, হয়ে জি যায় স্যার। নয়, বলছি পালচেটেলাই হয়ে যায় নয়, কেন হলো সেইটা বলুন, সেইটা বলতে হবে, কেন হলো সেইটা বলতে হবে। এখন আমরা তো পালসেটিলার ওই লোকটা যে আসলে পালসেটিলা এরকম আমরা 100% শিওর না। জাস্ট আমরা এটা দিচ্ছি কিন্তু প্রেজেন্ট মেন্টাল স্টেটের উপরে ভিত্তি করে। হুম, হুম। তা আসলে কি ওই লোকটা কি আসলে পালসেটিলা ছিল না অন্য কোনো মেডিসিন ছিল তা তো বলতে পারবো না। আর্নিকা মন্টানার মতো আঘাত লাগলে আর্নিকা, ওই কথাটা দেখবেন আমার আর্নিকা মন্টানা ইউটিউবে গিয়ে শুনবেন, আমি ওই কথাটা বলেছি। আর্নিকা মন্টানা প্রয়োগ করলে কোথাও রেজাল্ট পায়, কোথাও পায় না। কোথায় পায়? যেখানে ব্যক্তিত্বের সঙ্গে মিলে যায় সেখানে রেজাল্ট পাই, যেখানে মেলে না সেখানে রেজাল্ট পায় না। কিন্তু আমরা প্রয়োগ কেন করি সেটা আমরা জানি না। এই কথাগুলো আমি বলেছি, মানে প্রত্যেকটা কথা অত্যন্ত যুক্তিপূর্ণ। এই যুক্তিপূর্ণ কেন বলেন তো? যুক্তিপূর্ণ এজন্য যে হোমিওপ্যাথি তো আর অন্ধের হস্তি দর্শন নয়, তাই না? কি বলেন? আমাদের মধ্যে থেকে অন্ধের হস্তি দর্শন তাড়িয়ে দেব, অন্ধের হস্তি দর্শন আমাদের ভিতরে থাকবে না, যা হবে প্র্যাকটিক্যাল একদম। তো ওই বাচ্চাটা আর পালসেটিলা, এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি তো। চেহারায়, চেহারায় টেহারায় সমস্ত কিছু থেকে একেবারে পালসিটেলা দেখেন এতটা গম্ভীর নয়, এ হচ্ছে গম্ভীর। পালসিটেলা হলে একটা অত্যন্ত স্নেহপরায়ণ মানুষ, সে মানুষকে ভালোবাসে, পালসিটেলা মানুষকে ভালোবাসে। হ্যাঁ, কেন ভালোবাসে? না ভালোবাসা পাওয়ার জন্য। সে জানে আমি যদি মানুষকে ভালোবাসি তাহলে মানুষ আমাকে ভালোবাসবে। দেখেন এ কতটা গম্ভীর, স্নেহপরায়ণ নয়, গম্ভীর, নরম সরম নয়। পালসিটেলার চেহারায় একটা মায়াবী হাসি থাকে, তাই না? স্মাইলিং থাকে না, মায়াবী স্মাইলিং। জি স্যার। সেই মায়াবী স্মাইলিং, একটা অ্যাফেকশনেটের ছোঁয়া, এই জন্যই তো পালসিটেলাকে কাছে টেনে একটু আদর করতে ইচ্ছা করে। কিন্তু দেখেন একে আদর করতে ইচ্ছা করবে লাভ লাভ, সেই অনুভূতিটা আসছে না আমাদের মধ্যে। দেখেন চেহারা একটু এ দুষ্ট হচ্ছে লাগে স্যার, এর চেহারাটা দুষ্টু ভাব লাগে। দুষ্টু, যাই হোক, কিন্তু এ হচ্ছে কি প্রচন্ড প্রচন্ড কি বলবো কনজারভেটিভ, মানে কি বলবো, রিজার্ভ, সিক্রেটিভ, রিজার্ভড, সিক্রেটিভ। ও নিজেকে ওপেন আপ করছে না। দেখেন আমার সঙ্গে যে মিশবে, একটা কমিউনিকেট করবে, সেটাও করছেই না, কমিউনিকেট করছেই না আমার সাথে।
দেখছেন ফিলিংস এর জায়গাতে কতটা দূরত্ব, আমার অন্তরের সঙ্গে ওর অন্তরের কতটা দূরত্ব, মিশছেই না। পালসিটিলা, ফসফরাস এরা তো এত কম মানে মিশে যাবে, মানে ফসফরাস তো প্রচন্ড মিশুকি, পালসিটিলা প্রচন্ড লাজুক, কিন্তু লাজুকতার সঙ্গেও তার মধ্যে একটা অন্তরের আকর্ষণ থাকে, যার জন্য তাকে আদর করতে ইচ্ছা করে। আমার যদি আপনার কাছ থেকে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা থাকে, আমাকে তো হাত বাড়াতে হবে, আমাকে আগ বাড়াতে হবে, না হলে আপনি বুঝবেন কি করে হ্যাঁ যে আপনার কাছে আমার কিছু প্রত্যাশা আছে? এটা আপনি বুঝবেন কেমন করে? আমার হাব ভাবে, আমার অ্যাটিটিউডে আপনাকে তো বোধগম্য করাতে হবে। আমার অ্যাটিটিউড দিয়ে আপনার অন্তরকে যদি আলোড়িত করতে না পারি, তাহলে আপনি অনুভব করবেন কি করে? পারবেন না। কিন্তু এর ব্যবহার আমার অন্তরকে কোনোভাবেই আলোড়িত করছে না। এটা হচ্ছে ফিল দ্য পেশেন্ট। ওরা সব বেশি ছিল না ছোট ছিল? ওটা কমেছে। একটা মায়াবী হাসি থাকে, সুন্দর মায়াবী হাসি, অ্যাফেকশনের থাকে। তারপরে আবার হয়েছে। টিউমারটা কোথায় হয়েছিল বেশ? টিউমারটা ওইখানে হয়েছিল, সেটা আর আছে? নেই না? মাংস হয়েছে। এর অ্যানসারিং নোডিং বাই দিয়েছে, অ্যানসারিং বাই নোডিং এও দিয়েছে। এই জন্যই এ পালসিটিলা নয়। এইটুকু ফারাক, দেখতে দেখেছেন কতটা সিমিলিয়ার, অত্যন্ত সিমিলিয়ার। তাহলে নেক্সট পেশেন্টে যাই নাকি?